হরে কৃষ্ণা, হরিবুল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে যে সামনে এপ্রিল মাসে কামদা একাদশী। এখন এই একাদশীটা আপনি কবে পালন করবেন? 1 তারিখে না 2 তারিখে? এটা একটা বিষয়, চিন্তার বিষয়। এক একজন এক এক দিনে করবে। তো আপনি কোন দিনে করবেন, তাই কি না? তো অবশ্যই আপনি 2 তারিখে করবেন এই কামদা একাদশী। এর কারণটা হচ্ছে, আমরা যদি দ্বাদশী যুক্ত একাদশী করি তাহলে তার ফল আমরা বেশি লাভ করতে পারি, অর্থাৎ বেশি ফল পেয়ে থাকি। তো আমরা যেহেতু একাদশী ব্রত পালন করি ফলের লাভের আশায়, যদি আপনি করেন নিষ্কাম তাহলে তো কোনো বিষয়ই না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 তারিখে এই কামদা একাদশী ব্রত পালন করার। এখন কথা হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য কী এবং এই একাদশীর ফলে কি পুণ্য লাভ হয় বা কি ফল লাভ হয়, এই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই পারণ কয়টার দিকে করবেন। পারণ হচ্ছে পরের দিন, অর্থাৎ 3 তারিখে। 2 তারিখে যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে পারণ হবে পরের দিন 3 তারিখে সকাল 5টা 49 থেকে 6টা 57 মিনিটের মধ্যে, অর্থাৎ 5টা 49 থেকে 6টা 57 মিনিটের মধ্যে। আর যদি এটা ইন্ডিয়া বা ভারতে হয় তাহলে আধা ঘন্টা লেট হবে, আধা ঘন্টা আগে হবে আর কি। হ্যাঁ, আমাদের যদি হয় 5টা 49 এবং 6টা 57, তাহলে হবে এদিকে হচ্ছে 30-19, অর্থাৎ 5টা 19 থেকে 6টা 27 মিনিটে। তাহলে ইন্ডিয়া হচ্ছে 5টা 19 মিনিট থেকে 6টা 27 মিনিটের মধ্যে আপনাকে পালন করতে হবে পশ্চিমবঙ্গ। তো আমি এখন মাহাত্ম্যটা শোনাচ্ছি আপনাদেরকে। শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পূর্ণ প্রদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীমর্দ অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, রে দুর্মিত, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাজ মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুজ্জতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এইভাবে পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোধন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধব পর্বে উপস্থিত হলো। সেখানে ঋষশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ,
মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রবণপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল।